প্রায় 300 বছর পুরনো এই রাজপ্রাসাদটি নেমুক হারাম দেউরি নামে পরিচিত। মুর্শিদাবাদের অন্যতম জায়গাগুলির মধ্যে একটি এই জায়গাটি। তবে এটি জাফরগঞ্জ প্রাসাদ নামে পরিচিত ছিল। এখানে সফলভাবে থাকতেন মির্জাফর। ঐতিহাসিক সূত্র অনুযায়ী এই প্রাসাদে নবাব সিরাজদৌল্লাকে হত্যা করা হয়েছিল। বর্তমানে এই প্রাসাদটি আর নেই, রয়েছে শুধু এই প্রবেশদ্বারটা। তবে এই প্রাসাদের প্রত্যেকটা ইটে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতার ইতিহাস। তো বন্ধুরা, আজকে আমি বলতে যাচ্ছি যে নবাব সিরাজদৌল্লা কীভাবে হত্যা করা হয়েছিল এবং হত্যা করার দিন ঠিক কী কী হয়েছিল, আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তবে সেটা লাইক করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। চলো শুরু করি। নসিপুর রাজবাড়ি যাওয়ার পথে ভাগীরথী নদীর তীরে প্রায় 300 বছর পুরনো এই রাজপ্রাসাদটি দেখা যায়। ইতিহাসের পাতা কেটে দেখা যায় যে এই রাজপ্রাসাদটি তৈরি করেছিলেন মুর্শিদাবাদের নবাব আলীবর্দী খান তার প্রিয় বোনের জন্য। এই বোনের সঙ্গে মির্জাফরের পরে বিয়ে হয়েছিল। তবে যখন মির্জাফর বাংলার নবাব হয়েছিলেন তখন তিনি হিরাজুল প্রাসাদে চলে যান। আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবাব হয় নবাব সিরাজদৌল্লা। তবে তা কোনোভাবেই মেনে নিতে পারেনি মির্জাফর, ঘসেটি বেগম এবং জগৎ শেঠের মতো কিছু ব্যক্তিগুলো। তারা ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে যে কীভাবে সিরাজদৌল্লাকে গদি থেকে সরানো যায়। আর এই ষড়যন্ত্র হয়েছিল মির্জাফরের বাড়িতে। মির্জাফর ছিলেন সিরাজদৌল্লার প্রধান সেনাপতি এবং তিনি পলাশির ময়দানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাননি এবং যুদ্ধের পরিস্থিতি দেখে নবাব সিরাজদৌল্লা পালিয়ে যান তার স্ত্রী এবং মেয়ে জোহরাকে নিয়ে। মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবান গোড়া যান। 3-2 পরে বেশভূষা বদল করে তিনি পৌঁছে গিয়েছিলেন রাজমহলের কাছে। 3 দিন ধরে কিছুই খাওয়া হয়নি, তাই একটু বিরতি নিয়েছিলেন সবাই মিলে এবং তাই রান্না করা হয়েছিল সেখানে খিচুড়ি। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস যে ওখানে থাকতেন শাহজাহান নামে এক ফকির। মাত্র কয়েকটি মোহরের লোভে তিনি যে সিরাজদৌল্লা এখানে আছে সেটা পৌঁছে দিলেন মির্জাফরের কাছে। এই যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। একথা শুনে মির্জাফর আকাশের চাঁদ একদম হাতে পেয়ে গেল। 3 রাত এক করে খোঁজার পর যে এই খবরটা পাওয়ার পর যে সিরাজ এখানে আছে সেটা পেয়ে খুবই আনন্দিত হয়ে গেল মির্জাফর। মির্জাফরের জামাই মীর কাসেম সশস্ত্র সেনাবাহিনী নিয়ে নদী পার করে গোটা এলাকাটাকে ঘিরে ফেললো। বন্দি নবাবকে 2রা জুলাই 1757 সালে মুর্শিদাবাদে নিয়ে আসা হলো। রবার্ট ক্লাইভ তখন সেখানেই ছিলেন। জাফরগঞ্জ এই প্রাসাদে পদচ্যুত নবাবকে মাঝরাতে এখানে হাজির করা হলো মির্জাফরের সামনে। মির্জাফরের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে নবাব সিরাজদৌল্লা পান ভিক্ষা চেয়েছিলেন। এই সময় সিপাহীরা মহলের অন্যদিকে নিয়ে যায় নবাব সিরাজদৌল্লাকে। ওইদিকে মির্জাফর তার পরিষদের সঙ্গে আলোচনায় বসেন যে সিরাজদৌল্লার সঙ্গে ঠিক কী করা উচিত তা নিয়ে আলোচনায় বসেন। তাদের কাছে 3টি পথ ছিল। একটি পথ হচ্ছে যে নবাব সিরাজদৌল্লাকে মুর্শিদাবাদেই বন্দি করে রাখা হোক। 2 নম্বর হচ্ছে অথবা অন্য কোনো দেশে তাকে কয়েদি হিসাবে বন্দি করে রাখা হোক এবং 3 নম্বর ছিল যে এখানে তাকে হত্যা করা হোক। এবং অনেকেই চেয়েছিলেন যেন সিরাজদৌল্লাকে বন্দি করে রাখা হয়। কিন্তু মির্জাফরের 17 বছরের ছেলে এই রায়টা যে বন্দি করে রাখা হয় এই রায়টা কোনোভাবে মেনে নিতে পারেননি এবং মির্জাফরের কোনো নিজস্ব মতামত ছিল না। মির্জাফর যেহেতু কোনো মতামত দেননি সিরাজদৌল্লাকে নিয়ে, তাই মিলন সেটাকেই বাবার সম্মতি হিসেবে মেনে নিয়েছিলেন। মির্জাফর অনেক রাতে দরবার শেষ করে স্বয়ংকক্ষে চলে যান এবং মিলন তার সাথী মোহাম্মদ বেগকে সিরাজকে হত্যা করার দায়িত্ব দেয়। আর মোহাম্মদ বেগের আরেক নাম ছিল লাল মোহাম্মদ এবং তিনি সিরাজের অত্যন্ত প্রিয় ছিল। মিলন তার সঙ্গীদের নিয়ে সিরাজের কাছে গেল। তখনই সিরাজদৌল্লা বুঝে নিয়েছিল যে এরপর তার সঙ্গে কী হতে চলেছে। তিনি আবেদন করলেন যে তাকে মেরে ফেলার আগে তাকে যেন স্নান করতে দেওয়া হয় এবং নামাজ পড়ার অনুমতিটা দেওয়া হয়। কিন্তু তারা নিজেদের কাজ শেষ করার তাগিদে তারা তাকে কোনো অনুমতি দেয়নি এবং বরঞ্চ তার মাথায় এক গ্লাস জল ঢেলে দিয়েছিল। সিরাজদৌল্লা যখন বুঝলেন যে তাকে স্নান করতে দেওয়া হবে না, তখন তিনি খাবার জন্য একটু জল চাইলেন। ঠিক তখনই মোহাম্মদ বেগ ছুরি দিয়ে প্রথম আঘাত করেন সিরাজদৌল্লার ওপরে। ছুরি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে বাকি যারা শুনেছে তারাও তারওয়াল দিয়ে সিরাজদৌল্লাকে আঘাত করতে থাকে। কয়েক মিনিটের মধ্যে তাদের কাজ যেন সম্পন্ন হয়ে গেল। অর্থাৎ আমাদের বাংলার নবাব সিরাজদৌল্লাকে হত্যা করার কাজ তেনারা কমপ্লিট করে দিল। মাথাটা ঝুঁকে পড়লো নবাব সিরাজদৌল্লার। তিনি গলিয়ে পড়লেন মাটির ওপর। তখন সিরাজদৌল্লার বয়স ছিল মাত্র 25 বছর বয়সে এবং সেই দিন সারা রাত সিরাজদৌল্লার দেহটি সেই রাজপ্রাসাদে পড়েছিল। এরপর নিয়তির কি পরিহাস, কিছুদিন পরে মির্জাফরকেও ছাড়তে হয়েছিল সেই রাজপ্রাসাদ। নবাব হয়েও বেশি দিন টিকতে পারেনি, তিনি ইংরেজদের গাদা হয়ে পড়েছিলেন। আর মির্জাফরের নাম একটি গালিতে পরিণত হয়ে গেছে এবং শোনা যায় 1897 সালে ভূমিকম্পের কারণে প্রাসাদটি ভেঙে চুরমার হয়ে যায়। যেন নিয়তই চায় না যে এই বিশ্বাসঘাতকতা এই প্রাসাদটি বাংলার বুকে টিকে থাকুক। আজকে ভিডিও এতটাই বন্ধু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।